বরণ করে একমাত্র বৌমার গৃহপ্রবেশ করালেন। আরো ছোটখাটো কিছু নিয়ম পালন করিয়ে জিন তেকে নিয়ে গেল জাঙ্কুকের ঘরে। তে, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসি। মা, আমাকে তুই করে বলুন। আপনিই তো বলেন আমি আপনার মেয়ের মতো, তাহলে মেয়েকে কেউ তুমি করে বলে নাকি? জিন তের কপালে চুমু দিয়ে হাসলো। আচ্ছা বেশ, তুইও আমাকে তুমি করে বলবি। আর শোন, এখানে কোনো কিছুর দরকার হলে আমাকে জানাবি, একদম লজ্জা পাবি না। হ্যাঁ, যদি কিছু মনে না করো, একটা কথা বলবো মা। হ্যাঁ হ্যাঁ, বল না। আমি ভেবেছিলাম তুমি আমার মায়ের মতো না, তার থেকে কুল হবে তুমি। কেন রে? আমি কুল হতে যাব কেন? আরে, আমি বলতে চাইছি তুমি বিশাল মডার্ন হবে। আমার এন্ট্রিটা একেবারে অন্যরকম ভাবে করবে। কিন্তু তুই কেমন এন্ট্রি চেয়েছিলিস বল? দরকার হলে আবার না হয় ওইভাবেই এন্ট্রি করাবো তোর। আরে না না মা, তার দরকার নেই। আসলে আমার এক ফ্রেন্ডের যখন বিয়ে হয় তখন শুনেছিলাম ওর শ্বশুর বাড়ির নিয়ম ছিল ছেলের কোলে চেপে বউ বাড়িতে ঢোকে। ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছিল। ও, এই ব্যাপার। আরে, তুই এটা আমাকে আগে জানালে আমিও জাঙ্কুককে বলতাম তোকে কোলে তুলে নিয়ে আসতে। তুমি কেমন ভাবে নেবে কথাটা বুঝতে পারিনি বলে আর কি বলা হয়নি। শোন, এসব আর ভাববি না, যেটা ইচ্ছে হবে আমাকে বলবি, আমি করে দেব। তে হেসে মাথা নাড়ালো। জিন ওকে ফ্রেশ হতে বলে খাবার আনতে চলে গেল। তে ফ্রেশ হয়ে এসে বিছানায় আয়েশ করে বসলো। শাশুড়িকে নিজের দলে টানার কাজ কমপ্লিট। এবার তোমাকে জ্বালাতন করার মিশন শুরু হবে মিস্টার প্রদীপ। তে বসে বসে এইসবই ভাবছিল। তখনই জিন খাবার এনে তেকে খেতে বলল, সাথে বলল তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে। এই, এক মিনিট এক মিনিট, তোমরা যারা আশা করে বসেছিলে আজকে বাসর হবে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের আশায় আমি এক বালতি পানি ঢেলে দিছি। কারণ তোমরা জানো আমার প্রত্যেকটা স্টোরি কোনো দিনও ফার্স্ট নাইটে রোমান্স বা বাসর হয় না। আমি হতে দিই না এমনটা না, আসলে আমার যে স্টোরিগুলো ভালো লাগে সেই স্টোরিগুলো এরকমই হয়। তো যাই হোক, তোমরা অপেক্ষা করতে থাকো, এক সময় না এক সময় হবে। আর আমি সেদিন আর একটু বেশি করে মধু মাখিয়ে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তাহলে আর আমার প্রতি তোমাদের রাগ থাকবে না, আমি এটুকু আশা করছি। এখন আর কি, চলো স্টোরিতে ফিরি। পরের দিন সকালবেলা জিন নিজের হাতে তেকে রেডি করিয়ে খাবার টেবিলের কাছে নিয়ে এসেছে। তে এসে হাজির হলেও জাংকুকের কোনো পাত্তা নেই। এদিকে খিদের চোটে তের বেহাল অবস্থা হয়ে গেছে। জাংকুক আসছে না বলে মনে মনে ওর মুন্ডুপাত করছে তে। জিনের হাক ডাকে জাংকুক এসে উপস্থিত হলো। সেই কখন থেকে মেয়েটা না খেয়ে অপেক্ষা করছে। আর তুই কি করছিলি এতক্ষণ ধরে? আচ্ছা, আমি এসে গেছি তো, আর কথা বাড়িও না। তাড়াতাড়ি চলো, ক্ষুধা লাগছে। আর আমার আরো কাজ আছে, সেগুলো করতে হবে। তে মনে মনে ভাবছে, আমাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে এখন কাজ দেখানো হচ্ছে। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। সারাদিন জাঙ্কুকের আর কোনো দেখা পায়নি তে। সেটা নিয়ে অবশ্য তের কোনো মাথা ব্যথা নেই। সে জিনের সাথে গল্প করেই সময় কাটিয়ে দিয়েছে। বিকেলের দিকে পার্লারের লোক এসে তেকে সাজিয়ে দিয়ে চলে গেল। সাজ কমপ্লিট হলেও কেউ বাইরে নিয়ে যাওয়ার জন্য আসেনি বলে তে বসে বসে সেলফি তুলছিল। তখনই জাঙ্কুক ঘরে ঢুকে সোজা নিজের আলমারির কাছে গিয়ে কিছু খোঁজাখুঁজি করতে থাকে। তে যে ঘরে আছে সেদিকে কোনো হুঁশই নেই। কিছু খুঁজছেন কি আপনি? তের গলা পেয়ে জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকাতেই চমকে গেল। তে আজকে রয়্যাল ব্লু কালারের লেহেঙ্গা পরেছে, সাথে কুন্দনের গহনা। জাঙ্কুক খোঁজা থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। মেয়েটার নতুন নতুন রূপে মুগ্ধ হতে বাধ্য হচ্ছে জাঙ্কুক। হা বন্ধ করুন, না হলে মশার ফুল ফ্যামিলি ঢুকে যাবে। জাঙ্কুক তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে আলমারির দিকে মুখ ফিরিয়ে নিল। সেই থেকে একটা কথা জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, পেয়েছি তো। তাহলে উত্তর দিচ্ছেন না কেন? আমি যেটা খুঁজছি সেটা আপনাকে বললেই কি খুঁজে পাবো? আমি খুঁজে দিতে পারি আপনাকে। তার দরকার নেই, নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি। তে চোখ গরম করে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক দরকারি জিনিসটা খুঁজে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যাওয়ার সময় তের ডাকে দাঁড়িয়ে গেল। কি হয়েছে বলো?
আমার হেল্প লাগবে। কি হেল্প? আমার মাথার ফুলগুলো কেমন আলগা আলগা লাগছে, একটু ঠিক করে দিন তো। আমি এসব পারি না, মাকে ডেকে দিচ্ছি, উনি আপনার হেল্প করে দেবে। আপনি কি ছোট থেকেই চোর ধরতেন? মানে? মানুষ কোনো কাজই শিখে আসে না, সেটা জানেন তো। আচ্ছা, না জানলেও সমস্যা নেই, এদিকে আসুন। কেন? আপনাকে খাবো, আমার ক্ষুধা লেগেছে। জাংকুক ভ্যাবাচ্যাকা খেয়ে গেল তের কথা শুনে। মানে কি বলতে চাইছেন আপনি? ধুর বাবা, এত মানে বুঝে লাভ নেই, যেটা বলছি সেটা করুন। মনে আছে তো, আমার সব ইচ্ছে পূরণের দায়িত্ব আপনার। আর আমার এখনকার ইচ্ছে হলো আপনি আমাকে হেল্প করবেন। তে জাংকুকের হাত ধরে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজে ওর সামনে দাঁড়ালো। তারপর বলে দিল কিভাবে মাথায় লাগানো ফুলগুলোকে ঠিক করতে হবে। জাংকুকও লক্ষ্মী ছেলের মতো তেকে হেল্প করে চলে যেতে গিয়েও ফিরে এসে তের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, পেটের কাছে আর ওড়নাটা ঠিক করে নিন, সব দেখা যাচ্ছে। জাংকুক বলতেই তে তাড়াতাড়ি করে পেটের ওপর হাত রাখলো। সেটা দেখে জাংকুক মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বেচারি তের মুখটা এতক্ষণ খুশিতে জ্বলজ্বল করছিল, জাংকুককে দিয়ে কাজ করাতে পেরেছে বলে। কিন্তু জাংকুকের শেষের কথাটা শুনে হতবাক হয়ে গেছে। জাংকুক এভাবে সোজাসুজি তেকে এমন কথা বলবে সেটা ও ভাবতেও পারেনি। তেকে স্টেজের ওপর বসানোর কিছুক্ষণ পরই ওর বাবারা এসে উপস্থিত হলেন। তে বাড়ির লোকদের পেয়ে জাংকুকের ওপর হওয়া রাগের কথা ভুলে গেছে। তোমাকে খুব সুন্দর লাগছে আপু। সত্যি রে তে, আজকে তোকে দারুণ লাগছে। তে কিছু বলার আগে পাশ থেকে সুগা বলে ওঠে, আর আমাকে কেমন লাগছে মিস? জিমিন পাশে তাকিয়ে দেখলো সুগা হাসি মুখে ওর পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক কাকতারুয়ার যমজ ভাই লাগছে আপনাকে। ভাবি, আমাকে কি সত্যি এরকম লাগছে? মোটেই না, খুব হ্যান্ডসাম লাগছে আমার দেবরকে। জিজু কোথায় আপু? তের আজকের লুকে ফিদা হয়ে মনে হয় কোথাও উল্টে পড়ে আছে জিজু, চল খুঁজে দেখি। ফিদা হলে বুঝি উল্টে পড়তে হয়? হ্যাঁ হয়। জিমিনের কথা শেষ হতেই সুগা ওর দিকে ঝুঁকে পড়ল। জিমিন তাড়াতাড়ি সরে গেল। আরে আরে, কি করছেন আপনি? ওই যে বললেন ফিদা হলে উল্টে পড়তে হয়, সেটাই করছিলাম। উফ, ভেরি হাস্যকর। এই সুগা, ওকে বিরক্ত করছিস কেন হ্যাঁ? জাংকুক সুগার মাথায় টোকা মেরে হাসি মুখে এসে দাঁড়ালো। তে জাংকুকের দিকে তাকিয়ে দেখলো সেও তের ড্রেসের সাথে ম্যাচিং করে রয়্যাল ব্লু কালারের স্যুট পরেছে। চুলগুলোকে জেল দিয়ে সেট করে হাতে ওয়াশ পরেছে। তে মনে মনে জাংকুকের আজকের লুকের প্রশংসা না করে থাকতে পারলো না। জাংকুককে পেয়ে জিমিন আর লিসা গল্প জুড়ে দিল। ধীরে ধীরে নিমন্ত্রিতরা এসে তের সাথে দেখা করতে শুরু করেছে। জাংকুকও ওর কাজের জায়গার লোকদের সাথে তের পরিচয় করিয়ে দিল। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া সেরে জিন জাংকুকের কাজিনদের বলে তেকে ঘরে পৌঁছে দিল। বেশ অনেকটা রাত হয়ে গেছে, তাও জাংকুকের পাত্তা নেই বলে তে জাংকুকের উপর রাগে গজগজ করছে। একসময় বিরক্ত হয়ে ফ্রেশ হয়ে সবে শুতে যাবে, তখনই দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখলো জাংকুক ঘরে এসেছে। তে কোনো কথা না বলে বিছানায় বসলো। জাংকুক ঘরে ঢুকে নিজের জামা কাপড় বের করে ওয়াশরুমে গিয়ে একবারে ফ্রেশ হয়ে তের সামনে এলো। এত রাত হয়ে গেছে, তা ঘুমাননি কেন আপনি? ইচ্ছে করেনি বলে ঘুমাইনি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একটু কাজ ছিল। যাই হোক, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। জাংকুক যে বালিশটা হাতে তুলে নিল অমনি তে বলে ওঠে, বালিশ নিয়ে কোথায় চললেন? আপনি খাটে আরাম করে ঘুমান, আমি সোফায় যাচ্ছি। তে একেই রেগেছিল, জাংকুকের এই কথা সে রাগটা আরো বাড়িয়ে দিল। তে মুখ লাল করে জাংকুকের সামনে এসে দাঁড়ালো। ঢং হচ্ছে এখানে? এটা কি স্টার জলসার সিরিয়াল পেয়েছেন যে বলবেন আমি এই বিয়ে মানি না, একসাথে এক বিছানায় ঘুমানো পসিবল না? আমি তো আপনার সুবিধার জন্যই বললাম। আমার কত সুবিধার কথা ভাববেন আমার জানা আছে। বেশি কথা না বাড়িয়ে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আর হ্যাঁ, আবার কি বলবা? আমি আপনার বউ, কোনো অচেনা অজানা মানুষ না, বুঝলেন? এবার থেকে তুমি করে কথা বলবেন, না হলে কিন্তু। না হলে কি? না হলে আমি আপনাকে তুই করে বলবো, সেটা নিশ্চয়ই আপনার জন্য খুব একটা সম্মানের হবে না।
আপনি মানে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? যা ভাবার ভাবতে পারেন। এখন চুপচাপ লাইট অফ করে শুতে আসুন, আমার খুব ঘুম পাচ্ছে। সে গটগট করে গিয়ে শুয়ে পড়ল। বেচারা জাংকুক বউয়ের কথা শুনে হতবাক হয়েই লাইট অফ করে তের পাশে শুয়ে একবার তের দিকে তাকিয়ে অন্য পাশে ঘুমিয়ে পড়ল। আপনার কি নাক ডাকার রোগ আছে? কি? উফ, সোজা করেই তো প্রশ্নটা করলাম, বুঝতে পারছেন না? আমার ওইসব কোনো রোগ নেই। এবার প্লিজ ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। কালকে আমাকে থানায় যেতে হবে। হোদল কুতকুত একটা। কি? উফ, এই কি কি করা বন্ধ করে ঘুমাতে দেন। বড্ড বিরক্ত করছেন দেখছি। নিজের মুখে তালা দাও, দেখবে কেউ আর বিরক্ত করছে না। গুড নাইট। সে জাংকুকের দিকে কটমট করে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। জাংকুক চোখ খুলে তের দিকে তাকিয়ে মুচকি হেসে আবারও নিজেও চোখ বন্ধ করে নিল। নিত্যদিনের অভ্যাসবশত জাংকুকের তাড়াতাড়ি ঘুম ভাঙলো। জাংকুক ঘুম চড়ানো চোখে তাকাতেই হতবাক হয়ে গেল নিজের অবস্থা দেখে। তে ঘুমানোর সময় ওদের মাঝে বালিশ রেখেছিল, কিন্তু সকাল হতেই জাংকুক দেখলো তে মাঝের বালিশটা জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে, আর ওর একটা পা বালিশ ছাড়িয়ে জাংকুকের গায়ের ওপর এসে পড়েছে। জাংকুক মনে মনে ভাবছে, গল্প বা সিনেমাতে দেখেছি মেয়েরা বালিশ বাদ দিয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে, কিন্তু এই মেয়ে তো এসবের উপরে। একটা বালিশে হয়নি, আমাকেও আর একটা বালিশ বানিয়ে ফেলেছে। জাংকুক বিরক্ত নিয়ে তের পাটা নিজের ওপর থেকে সরিয়ে দিতেই তে হালকা নড়ে উঠল। জাংকুক সেদিকে পাত্তা না দিয়ে উঠে বসে মোবাইলটা খুঁজতে লাগলো সময় দেখার জন্য। শুধু সময় দেখার জন্য না, ও রোজ ভোরে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখে। আজকে কেন সেটা বাজলো না দেখার জন্যই মোবাইলটা খুঁজতে গিয়ে না পেয়ে আবারও অবাক হলো। জাংকুকের নড়াচড়াতে তেরও ঘুম ভেঙে গেছে। উফ, ব্যায়াম করার হলে বাইরে গিয়ে করুন, এরকম খাটের ওপর করছেন কেন? আমার ঘুম ভেঙে যাচ্ছে তো নাকি? তোমার ঘুম ভাঙানোর কোনো ইচ্ছে আমার নেই, আমি তো আমার ফোনটা খুঁজছি। তে লম্বা হাই তুলে বালিশটা ভালো করে জড়িয়ে ধরলো। খাটের নিচে চেক করুন, পেয়ে যাবেন। মানে? আমার মোবাইল খাটের নিচে কি করে থাকবে? আপনার মতো সেও ভোরবেলায় ক্যারক্যার করে আমার ঘুম ভাঙাচ্ছিল বলে বন্ধ করতে গিয়ে পড়ে গেছে মনে হয়। হোয়াট? বাহ, কালকে থেকে বাংলায় কি বলে স্বাদ মেটেনি নাকি যে এখন ইংলিশ ধরছেন? শাট আপ। তোমার সাহস কি করে হয় আমার ফোন ফেলে দেওয়ার? আমি ফেলিনি, সে আমার হাতে ধরা দিতে চায়নি বলে নিজে নিজেই সাইড টেবিল থেকে লাফ দিয়েছে। যান, গিয়ে উদ্ধার করে আনুন। জাংকুক তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে আসে, পাশে তাকিয়ে খাটের নিচ থেকে মোবাইলটা উদ্ধার করলো। ভাগ্য ভালো ফোনটা অক্ষত অবস্থায় পেয়েছে, না হলে তের কপালে দুঃখ ছিল। জাংকুক রেগে মেগে তেকে কিছু বলার জন্য ওর দিকে তাকাতেই দেখলো মেয়েটা আরাম করে ঘুমাচ্ছে। একটা মানুষ কিভাবে এত কাণ্ড করে আরাম করে ঘুমাতে পারে জাংকুকের মাথায় ঢুকলো না। ফোনটা সাইড টেবিলে রেখে বিরক্ত নিয়ে ফ্রেশ হতে চলে গেল। জাংকুক ফ্রেশ হয়ে এসে দেখলো তে বিছানার উপর বসে বসে ঢুলছে। ঘুমানোর হলে ভালোভাবে ঘুমাও, আর না হলে উঠে ফ্রেশ হয়ে নাও। ঝিমুনি মুরগির মতো বসে থেকো না। কি বললেন? এই মুহূর্তে তোমাকে যেটা মনে হচ্ছে সেটাই বলেছি। একদম বাজে কথা বলবেন না, না হলে কি করবে? মোবাইলটার মতো আমাকেও আছাড় মারবে? দরকার পড়লে তাই করব। হ্যাঁ, ইঁদুর হয়ে হাতি শিকার করার স্বপ্ন দেখা বন্ধ করে ফ্রেশ হয়ে এসো, যাও। জাংকুক তের দিকে টাওয়ালটা ছুড়ে দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। তের আগে গজগজ করতে করতে ওয়াশরুমে ঢুকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। জাংকুকের উপর রাগটা বেচারা দরজাটাকে সহ্য করতে হলো।